নমস্কার, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটায় আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম দার্জিলিংয়ে, চলো দেখা যাক। আজকের ভিডিওটা কিন্তু আমাদের দার্জিলিংয়ের তৃতীয় দিনের ভিডিও। তৃতীয় দিনে আমরা সবার প্রথম যাব বলেছিলাম টাইগার হিলে। তো টাইগার হিল যেতে গেলে খুব ভোরের দিকেই বেরোতে হয়। তো সেই জন্য আমরা ওই দিনকে 4টে সাড়ে 4টে নাগাদ গাড়িকে আসতে বলেছিলাম, তাই এত ভোর ভোর সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম। যারা টাইগার হিল যাবে তারা কিন্তু সবাই এরকম ভোরের দিকে বেরোয়। দেখো অনেকেই দাঁড়িয়ে আছে আমাদের মতো গাড়ির জন্য। কিন্তু সবথেকে দুঃখের কথা, টাইগার হিলে পৌঁছে দেখলাম চারিদিক পুরো কুয়াশাতে ঢাকা, সূর্য মামার দেখা মিলবে না। তাও কিন্তু আমরা সবাই অপেক্ষা করছিলাম যদি একটু দেখতে পাই সূর্য মামাকে, কিন্তু না, শেষ অবধি হঠাৎ করে একবার দেখা গেল কি একটু লাল লাল আভাটা দেখা যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই আবার কুয়াশাটা এতই বেড়ে গেল যে কিচ্ছু দেখা গেল না। তো তাও আমরা একটু অপেক্ষা করছিলাম যদি কিছুক্ষণ দাঁড়ানোর পরে হালকা হালকাও কিছু দেখতে পাই, কিন্তু না, কিছুই দেখতে পাওয়া যায়নি। তাই আমরা আর এখানে সময় নষ্ট না করে বেরিয়ে পড়ছিলাম নেক্সট যেখানে যাওয়ার আছে আমাদের। চলো দেখা যাক কোথায় যাই নেক্সট। মন খারাপটা নিয়েই আমরা বেরিয়ে গেছিলাম যে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেলাম না, সূর্যোদয়ও দেখতে পেলাম না। আর একটা কথা এখানে বলে রাখি যে টাইগার হিল যাওয়ার জন্য কিন্তু তোমরা যত তাড়াতাড়ি বেরোবে তত তাড়াতাড়ি গাড়ি পার্কিং করার জায়গাটা পাবে। আমাদেরকে কিন্তু আসার সময় নামিয়েছিল একদম টাইগার হিলের সামনে, কিন্তু ফেরার সময় যেখানে গাড়ি পার্ক করেছিল সেটা টাইগার হিল থেকে অনেকটা দূরে, তাই আমাদেরকে ওখানে অনেকটা হেঁটে যেতে হয়েছিল গাড়ি অবধি। তাই তোমরা চেষ্টা করবে একটু ভোর ভোর বেরিয়ে আসার। তো ওখান থেকে আমরা বেরিয়ে নেক্সট গেছিলাম জাপানিজ টেম্পল। তো জাপানিজ টেম্পলটা আমাদের টাইগার হিল থেকে ওই 15-20 মিনিটের ডিস্টেন্স ছিল। তো ওখানে তোমরা গিয়ে শুধু মন্দিরই দেখতে পাবে, আর চারিদিকের সৌন্দর্য তো রয়েইছে পাহাড়ে। তো জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে আমরা নেক্সট গেছিলাম রক গার্ডেন। রক গার্ডেন ওই জাপানিজ টেম্পল থেকে আধ ঘন্টা মতো লেগেছিল, আর ওখানে রাস্তাটা একটু খারাপ ছিল, তো সেই জন্যই আধ ঘন্টা লেগেছে, নাহলে হয়তো 15-20 মিনিটে আমরা পৌঁছে যেতাম। তো এখানটা ছিল রক গার্ডেন। রক গার্ডেনে ঢুকতে কিন্তু পার হেড টিকিট লাগে। আর রক গার্ডেনটা কিন্তু অনেকটা উঁচু, আর ওখানে তোমরাও প্রাকৃতিক সৌন্দর্যই দেখতে পাবে, তার সাথে সাথে ঝর্ণা রয়েছে। এটা ঢুকেই সামনে যে ঝর্ণাটা, এর অনেকটা উঁচুতে বলছি উঠতে হবে, যে ওখানে ওঠার পরে ওদিক থেকে আবার নেমে আসা। তো নেমে আসার সময় ওখানে আরেকটা ঝর্ণা রয়েছে, ওখানটা আরও বেশি সুন্দর। আর আমরা তো উঠতেই পারছিলাম না অতটা দূর, ওঠাতে একটু বেশিই কষ্ট হচ্ছিল। তো এটা ছিল ওপরের দিকের ঝর্ণাটা, এখানটাতেই বেশিরভাগ সবাই ফটো টটো নিচ্ছিল। তো রক গার্ডেনে আমাদের অনেকটাই টাইম লেগেছিল ঘুরতে, প্রায় 1 ঘন্টা মতো। তো তারপর আমরা রক গার্ডেন থেকে বেরিয়ে গেছিলাম নেক্সট চিড়িয়াখানা, মানে জুতে। তো ওখানে যেতে কিন্তু প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতো সময় লেগেছিল রক গার্ডেন থেকে। আর চিড়িয়াখানাতে অনেক কিছু দেখার আছে, তাই ওখানেও সময়টা একটু বেশিই লাগবে। আমাদের প্রায় চিড়িয়াখানাতে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। তাও কিন্তু আমরা কিছু কিছু জায়গা লুক আউট করেছিলাম সময়ের অভাবে। তোমরা যদি পুরোটা দেখবো বলো তো তাহলে কিন্তু তোমাদেরকে 2 ঘন্টা মতো টাইম লেগেই যাবে। আর চিড়িয়াখানার ভেতরে কিন্তু কোনো খাবার নিয়ে ঢোকা যাবে না, আর প্রত্যেকের পার হেড 100 রুপিস করে টিকিট লাগে। আর এখান থেকে শুরু হয়েছিল আমাদের চিড়িয়াখানাটা, ঢুকেই একদম প্রথম কিছু জন্তু জানোয়ার দিয়ে শুরু হয়েছিল। তো এখানে কিন্তু ডিরেকশান দেওয়া আছে কোন দিকে গেলে তোমরা কি কি দেখতে পাবে, সেই সমস্ত কিছুর একটা ডিরেকশান করা আছে ওখানে ঢোকার পরই। তো অসুবিধে কিছু হবে না তোমাদের দেখতে। এইদিকে দেখো শুধু জন্তুগুলো ছিল, বিভিন্ন রকমের জিনিস আছে ওখানে। আরেকটা ভালো জিনিস যেটা আছে, যেটা বাচ্চারা বড়রা সবাইকেই দেখলাম বেশ এনজয় করছিল, তো ওখানে একটা রোপ কোর্স ছিল। তো রোপ কোর্সের মধ্যে অনেক রকম অ্যাক্টিভিটিস ছিল, জিপ লাইন ছিল। জিপ লাইনটা মোটামুটি সবার শেষে, তার আগে ছোটোখাটো অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল।
আর এখানে উঠতে গেলে কিন্তু টিকিট লাগে, ওই 210 টাকা মতো টিকিট নেয়। এটা কিন্তু ওই মানে জুতে ঢোকার টিকিট আর এইখানে রোপ কোর্স করার টিকিট কিন্তু আলাদা। তোমরা যদি কেউ রোপ কোর্স করতে চাও তাহলে তোমাদেরকে আলাদা করে আবার টিকিট কাটতে হবে। ওখানে না অনেক বাচ্চারাও দেখছিলাম এরকম রোপ কোর্সগুলো করছিল। গাইডাররা পেছনে রয়েছে, কিন্তু তাও ওরা নিজেরাই এগিয়ে এগিয়ে যাবে। আরও ওখানে অনেক কিছু জিনিস দেখতে পাওয়ার আছে। ওখানে মিউজিয়াম আছে দুটো, একটা এগ্রিকালচারাল মিউজিয়াম রয়েছে, আর একটা মানে যে সমস্ত পর্বতারোহীরা ট্রেকিং করেছিল তাদের অনেক মানে জিনিসপত্র দিয়ে একটা মিউজিয়াম রয়েছে। আর কিছু পশু পাখিও দেখতে পাবে ওখানে। আর তোমরা হচ্ছে রেড পান্ডা দেখতে পাবে ওখানে, যেটা সাধারণত অন্য কোথাও দেখতে পাই না, আমি দেখিনি আপাতত। এখানে দেখো এইসব বাঁশের মতো কি সুন্দর ভেতরগুলোকে কেটে কেটে গাছ লাগানো রয়েছে। আর এখানে বাঘ মামা পায়চারি করছে। একটাই বাঘ দেখেছিলাম আমরা, বড় বাঘ। চিতাবাঘ দেখেছিলাম 2-3টে, কিন্তু এমনি বড় বাঘ আমরা এই একটাই দেখেছিলাম। তো ওখানে চিড়িয়াখানায় আমাদের 1-1.5 ঘন্টা কাটানোর পর ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম রোপওয়েতে। রোপওয়েটা কিন্তু চিড়িয়াখানা থেকে ওই 5 মিনিটও লাগবে না ডিস্টেন্স। কিন্তু রোপওয়েতে গেলে তোমরা হাতে সময় নিয়ে যেও, কারণ ওখানে রোপওয়েতে উঠতে গেলে 3 থেকে 4 ঘন্টা মতো সময় লাগে, আরও বেশিও লাগতে পারে। তো আমরা রোপওয়েটা উঠতে পারিনি, কারণ আমাদের হাতে সময় ছিল না, আর আমরা জানতামও না যে ওখানে গিয়ে অতটা টাইম লাগে। তো সেই জন্য আমাদের আর ওঠা হয়নি। তো রোপওয়ে থেকে আমরা আর কোথাও যাইনি সেদিনকে, একদম ডিরেক্ট হোটেলে ফিরে গেছিলাম। আর রাতের দিকে আমরা বেরিয়েছিলাম মহাকাল মন্দিরে। এটা কিন্তু আমাদের ওই হোটেলের কাছে যে ম্যালবাজার আছে, ওই ম্যালবাজারেরই একদম সামনে মহাকাল মন্দিরটা। তো তোমরাও চাইলে কিন্তু মহাকাল মন্দিরটায় যেতে পারো। তো রাত্রিবেলা আমরা এটাই লাস্ট গেছিলাম, আর কোথাও যাইনি ওই দিনকে। তো চলো, ভিডিওটা এখানেই আজকের মতো শেষ করলাম। ভালো থেকো সবাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা আজকের মতো।